হ্যালো হ্যালো হ্যালো, সকলে শুনতে পাচ্ছ? সকলে শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। হ্যালো, সকলে শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। সকলে শুনতে পাচ্ছ কিনা একটু কনফার্ম করো। ওকে, আজকে আমরা বেসিক্যালি যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি আগামী সামনে যে এক্সাম আছে সেই এক্সাম থেকে শুরু করে রেলের রেল থেকে শুরু করে সেন্ট্রাল এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস সহ যত কম্পিটিটিভ এক্সাম আছে সমস্ত কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো থাকে সেই টাইপের কোশ্চেনগুলোই আমি আজকে নিয়ে এসেছি, যেগুলো তোমাদের এসএসসির গ্রুপ সিটিতে তো কাজে লাগবেই অবভিয়াসলি। তার সাথে সাথেই বাকি যে এক্সামগুলো বললাম, মানে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম আছে সবগুলোতেই থাকবে। আমি খুব সুন্দর একটি 25টা কোশ্চেনের মতো প্রায় একটা সেট তৈরি করেছি। একটু ভালোভাবে যদি ফলো করো, এই প্র্যাকটিস সেটগুলো ফলো করলে সব টাইপের কোশ্চেন তোমরা পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে শুরু করতে যাচ্ছি। আজকের প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে বলছে 1 - 1 + 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট ডট, এরকম করে বলছে যে 101টি পদের যোগফল কত হবে। তো এটা ভেরি ইজি। আমরা কিভাবে করব? আমরা করব যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম পদটা 1, দ্বিতীয় পদটা -1, প্রথম দুটো পদ মিলে কত হয়ে গেল? 0। প্রথমটা যত আছে তারপর পরটা ততটা মাইনাস আছে, কেটে গিয়ে কত হয়ে গেল? 0। সরি, ড্র। ওকে, তো আমি কি করব না, এটা 0 করে দেব। তাহলে 1 - 1 করলাম, 0 হয়ে যাবে। আবার 1 - 1 করবো, 0 হয়ে যাবে। এরকম দুটো দুটো করে পদ যদি নিই তাহলে আমার কি হয়ে যায়? 0 হয়ে যায় আলটিমেটলি। তাহলে এখানে আমি 101টা পদ চেয়েছি, মানে অযুগ্ম সংখ্যক পদ পেয়েছি। আমি যদি প্রথম একটা পদ নিই তাহলে যোগফলটা হচ্ছে 1। যখন আমি তিনটা পদ নিচ্ছি, দেখো 1 2 3, তখন কত পাচ্ছি? আলটিমেটলি 1 - 1 কেটে গিয়ে 1 করে থাকে। আবার যখন পাঁচটা নেব, মানে যখন অযুগ্ম সংখ্যক পদ নিচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি কি 1 করে থাকে। আর যুগ্ম সংখ্যক পদ নিলে কত থাকছে? কেটে কেটে গিয়ে 0 হয়ে থাকে, তাই না? 1 - 1 করলে 0, আর 1 - 1 + 1, মানে তিনটা পদ যদি নিই তাহলে 1 - 1 কেটে গেল, +1 থাকলো। তো একইভাবে এখানে 101 পদ, 101টা পদ পর্যন্ত যদি যায় তাহলে আমি বলতে পারছি যে 100টা পদ পর্যন্ত গেলে 0 হয়ে যাবে, তারপর আবার +1 ফিরে আসবে। তাহলে 101টি পদের যোগফলটা কত হয়ে যাবে? না, 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে 1 - 1 করলে হচ্ছে 0। দুটো পদ নিয়ে যখন বললাম, যখন 1 - 1 + 1 করবো তখন কত হয়ে যাবে? এটা কেটে গেল, 1 হয়ে গেল। আবার যখন 1 - 1 +1 - 1, যখন চারটে পদ নিলাম, এখানে একটা পদ, এখানে দুইটা পদ, এখানে যখন চারটে পদ নিলাম তখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আবার যখন পাঁচটা নেব, 1 - 1 + 1 - 1 + 1, তাহলে আলটিমেটলি কত হবে দেখো। আলটিমেটলি কত হবে দেখো, এটা এটা হলে হবে হচ্ছে গিয়ে আলটিমেটলি 1 হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যখন অযুগ্ম সংখ্যক পদ নিচ্ছি, যখন যুগ্ম নিচ্ছি, এই যুগ্ম দুটো নিয়েছি, এখানে চারটে নিয়েছি, যখন যুগ্ম পদ নিচ্ছি তখন পুরো যোগফল 0 হয়ে যাচ্ছে। যখন বিজোড় সংখ্যক পদ নিচ্ছি, এখানে তিনটা নিয়েছি, এখানে পাঁচটা নিয়েছি, তখন দেখা যাচ্ছে কত হচ্ছে? 1 হচ্ছে। তার মানে এখানে 101 মানে অযুগ্ম, তাহলে অ্যান্সার হবে 1। আমি দেখেই করতে পারবো, আমি বোঝানোর জন্য এতটা টাইম দিলাম। এই অঙ্কটা করতে টাইম লাগবে 5 থেকে 6 সেকেন্ড। গোল করতে, কোশ্চেন মার্কে দাগ দিতে, কালি করতে 1 থেকে 2 সেকেন্ড সময় লাগবে। এবং কম্পিটিটিভ কম্পিউটার বেসড এক্সামে তো সেটাও লাগবে না, মাউসে ক্লিক করলেই হয়ে যাবে। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি। বলছে পাই এবং
22/7, হ্যাঁ আচ্ছা এই আরো বলে দিচ্ছি, প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রেও কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রাইমারি আপার প্রাইমারিতে এই ধরনের কোশ্চেনগুলো খুব থাকে সংখ্যা নাম্বার সিস্টেমের উপর। পাই এবং 22/7 দুটি সংখ্যার মধ্যে দুটোই মূলত সংখ্যা, দুটোই অমূলত সংখ্যা, পাই মূলত 22/7 মধ্যে, পাই অমূলত 22/7 মূলত। এটা ভেরি ইজি কোশ্চেন। আমরা জানি যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে মূলত সংখ্যা, বাকিগুলো হচ্ছে অমূলত সংখ্যা। আমি এখানে দেখতে পাচ্ছি 22/7কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, 22 এবং 7, 22টাকে যদি পি ধরি 7টা হবে কিউ, যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এবং দুটোই পূর্ণ সংখ্যা, সব কন্ডিশন মিলে যাচ্ছে। তাহলে 22/7 মূলত সংখ্যা, 22/7 মূলত সংখ্যা। আর পাই আমরা জানি পাই হচ্ছে অমূলত সংখ্যা, কারণ পাই এর মান হচ্ছে 3.14, কিন্তু এটা অ্যাপ্রক্স ভ্যালু, এক্সাক্ট ভ্যালু নয়। তাহলে পাই হচ্ছে আমার অমূলত সংখ্যা, 22/7 হচ্ছে আমার মূলত সংখ্যা। পাই ই, যদি এখানে ই থাকতো তাহলেও বলে দেবে ই, 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 ইও হচ্ছে অমূলত সংখ্যা, এটাও বলে দিচ্ছি। অমূলত সংখ্যা ইংরেজিতে বলা হয় ইরেশনাল নাম্বার, কারণ ই এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে হয়, 2 থেকে 3 এর মধ্যে হয় এর ভ্যালুটা, কিন্তু এক্সাক্ট ভ্যালুটা আমরা আসে না ওর, যার জন্য একটা অমূলত সংখ্যা। নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে 633 মাইনাস 277 প্লাস 266 এর একক স্থানের অঙ্ক কত হবে? ভেরি গুড, খুব ভালো কথা। একক স্থানের অঙ্ক বের করার নিয়ম, একক স্থানের অঙ্ক বের করার নিয়ম কি, একক স্থানের অঙ্ক মানে একক স্থানের অঙ্ক মানে লাস্ট ডিজিটটা কত হবে সেটা আমাকে জানতে হবে। এবার আমাকে 633 মানে তো 633কে 24 বার গুণ করতে হবে, সেটা দিয়ে অঙ্ক করা সম্ভব না। আমাকে একক স্থানীয় অঙ্কটা কিভাবে বের করতে পারবো, না একক স্থানীয় অঙ্কটা একদম ইজিলি বের করা যাবে। একক স্থা- একক স্থানীয় অঙ্কটা একদম ইজিলি বের করা যাবে কিভাবে, এই যে আমি দেখবো এই যে 633-এর লাস্ট ডিজিট কত আছে 3, এবং তার পাওয়ার কত আছে 24। দেখো আমরা 3 টু দি পাওয়ার, আমরা যাই করি না কেন, 3 টু দি পাওয়ার 1 মানে 3, 3 স্কোয়ার মানে 9, 3 এর কিউব মানে হচ্ছে 27, 3 টু দি পাওয়ার 4 মানে 81, আবার 3 টু দি পাওয়ার 5 মানে আবার 2, মানে 4 বার পর পর সেই সংখ্যাগুলো রিপিট হচ্ছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি পাওয়ারটা যে 24 আছে, 24কে আমি 4 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে। যখনই আমি দেখবো 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে, যখনই আমি দেখবো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে, তখন একক স্থানীয় অঙ্কটা হবে 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয়। যদি ভাগ মিলে যায় তাহলে 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্ক। 3 টু দি পাওয়ার 4 এর একক স্থানীয় অঙ্কটা কত, 3 টু দি পাওয়ার 4 এর একক স্থান, 3 টু দি পাওয়ার 4 মানে 81, তাহলে 81 এর একক স্থানীয় অঙ্কটা হচ্ছে 1। তার মানে 633 টু দি পাওয়ার 24 এর একক স্থানীয় অঙ্কটা হবে 1। একইভাবে 277 টু দি পাওয়ার 38, 7 টু দি পাওয়ার 38কে 4 দিয়ে ভাগ করবো, 38কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগ মেলে মেলে না। 38কে যদি 4 দিয়ে ভাগ করি, 38কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমার 4 9 36, ভাগশেষ থাকে 2, তাই না, ভাগশেষ থাকে 2। তার মানে আমাকে বের করতে হবে 277-এর সাথে শেষ ডিজিটটা কত আছে 7, 7-এর পাওয়ার 2 করে দিতে হবে। 7-এর পাওয়ার 2 মানে কত, 49, 49-এর শেষ ডিজিটটা ইউনিট ডিজিটটা কত 9, তার মানে এই সংখ্যাটা ইউনিট ডিজিট হয়ে গেল 9। আচ্ছা, তারপর কি বলছে 266 টু দি পাওয়ার 54। আচ্ছা 6 থাকলে কোনো চিন্তা নেই, 6 থাকলে খুবই ইজি, 6 থাকলে 5 থাকলে কোনো চিন্তা নেই, কারণ দেখো 6-এর পাওয়ার যাই দাও না কেন, 6-এর পাওয়ার যাই দাও না কেন কত হয়, সেটা 6ই থাকে শেষে। 6 টু দি পাওয়ার 1 মানে 6, 6-এর স্কোয়ার মানে 36, এটাও শেষে 6, 6-এর কিউব মানে 216, এটাও শেষে 6, 6 টু দি পাওয়ার 4 মানে কত, 216 কিন্তু 6 দিয়ে 1200, 1296, এটাও 6। তার মানে 6 টু দি পাওয়ার যাই দাও না কেন ইউনিট ডিজিট কি কি থাকে, 6 থাকে। তাহলে এটা আমার দেখারই দরকার নেই, যখনই 6 দেখবো তখন শেষের ডিজিটটা 5 দেখলে কি বসবো, 5 থাকলে কি হয়, 5 টু দি পাওয়ার 1 মানে 5, 5-এর স্কোয়ার মানে 25, 5-এর ক্ষেত্রেও তাই, 5-এর ক্ষেত্রেও 5 থাক, কোনো সংখ্যার পাওয়ার 5-এর পাওয়ার যাই থাকে না কেন শেষে 5ই আসবে। তাহলে আলটিমেটলি তাহলে এখান থেকে আমি কি পাবো, একক স্থানীয় অঙ্কটা তাহলে কত হবে, 1 বিয়োগ 9 যোগ 6। 633 টু দি পাওয়ার 24-এর একক স্থানীয় অঙ্ক পেলাম 1, 277 টু দি পাওয়ার 38-এর একক স্থানীয় অঙ্ক পেলাম 9, আর 266 টু দি পাওয়ার 54-এর একক স্থানীয় অঙ্ক পেলাম 6। তাহলে এটা একক স্থানীয় অঙ্ক, এটা শেষে থাকবে 1, এটা শেষে থাকবে -9, এটা শেষে থাকবে, এবার
1+6 করলে 7-9 -2 তো কোনো একক স্থানীয় অঙ্ক হতে পারে না, অঙ্ক তো কখনো মাইনাস হয় না। তাহলে একক স্থানীয় অঙ্ক আমি বের করতে পারবো, তাহলে 6 + 1 করলে কত পাচ্ছি 7, আর নিচে পাচ্ছি কত, বিয়োগ করবো কত, 7 থেকে যদি 9 বিয়োগ করি তার মানে 7টাকে আমরা কত ধরতে হয়, 7 থেকে যখন আমাকে 9 বিয়োগ করতে হয় তখন 7 থেকে কত ধরতে হয় জানি, এটাকে আমাকে 17 ধরতে হয়। তাহলে শেষে কত আসবে 8, আর হাতে 1 থাকবে যেটা পরেরটাতে গিয়ে মাইনাস হবে। তো আমার সেটা তো দরকার নেই, আমার শুধু ইউনিট ডিজিটটা দরকার, লাস্ট ডিজিটটা দরকার। তাহলে লাস্ট ডিজিটটা কত হবে না, লাস্ট ডিজিটটা হয়ে গেল 8। এই ধরনের অঙ্ক যদি একটা বুঝতে পারো, তো তোমাদের এই কোশ্চেনগুলো এসএসসি সিজিএল এ থাকে সব থেকে টাফেস্ট এক্সাম, সেখানে এই কোশ্চেনগুলো থাকে, এবং অন্যান্য পরীক্ষায় এর থেকে অনেক ইজি লেভেলের থাকে। এই কোশ্চেনগুলো হয়তো একটা একটা শুধু দিয়ে দেবে, দেখা গেল শুধু 633 আমাদের পিএসসি এসএসসির ক্ষেত্রে হয়তো এটা দিয়ে দেবে 633 একক স্থানীয় অঙ্ক কত, এই ধরনের কোশ্চেন হবে। তো এটা শিখে গেলে তোমরা অনেক বেশি শিখে গেলে তোমরা সব পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কোশ্চেন বলছে 6n² + 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য। বলছে 6n² + 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য। ভেরি ইজি কোশ্চেন, একটু ভাবো তাহলে হয়ে যাবে। সর্বদা কোনটা দ্বারা বিভাজ্য হবে, দেখো 6n² + 6n যখন আমাকে বলছে, তো 6n² + 6nটাকে আমরা কিভাবে লিখতে পারি, 6n² + 6nটাকে আমরা লিখতে পারি, আমরা এখান থেকে কত কমন নিতে পারি না, বিজ্ঞান বলছে এখান থেকে 6n কমন নিলে এখানে n পড়ে থাকবে প্লাস এখানে 1 পড়ে থাকবে। তার মানে আলটাকে সংখ্যাটাকে ভাঙলে পাই আমি 6 × n × n + 1। এটাই তো হয় না, একদম বাচ্চাদের ভাষা বলে লিখে দিলাম 6 × n × n + 1। তাহলে এখন অনেকেই দেখে বলবে যে এটা 6 দ্বারা বিভাজ্য, অনেকেই দেখে বলবে 6 দ্বারা বিভাজ্য, কিন্তু আমি বলবো যারা শুধুমাত্র 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা তো অবশ্যই বিভাজ্য, কিন্তু এখানে অপশন দিয়েছে শুধুমাত্র 6, শুধুমাত্র 6 দ্বারা বিভাজ্য কি, সবাই বলবে হ্যাঁ 6 দ্বারা বিভাজ্য, এবং অনেকেই মেনে আসবে, 95% স্টুডেন্ট শুধুমাত্র 6 লিখে আসবে, কিন্তু অ্যান্সারটা কত হবে, 6 হবে না। কেন হবে না জানো, এই কারণেই হবে না, কারণ দেখো এখানে অপশন আছে 6 এবং 12, দুটো দিয়ে হবে কি, 12 দিয়ে হবে, হ্যাঁ অবভিয়াসলি হবে। কেন হবে, কারণ বলা হচ্ছে দুটো ক্রমিক সংখ্যা যদি থাকে, ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা যদি থাকে, তাদের গুণফল সবসময় 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে দেখো এখানে n আছে আর n+1 আছে, এটা অবশ্যই ক্রমিক সংখ্যা, একটা সংখ্যা এবং তারপর n এর মান যদি 6 হয় তাহলে n+1 মানে 7, n এর মান যদি 5 হয় n+1 মানে 6, n এর মান যদি 100 হয় n+1 হবে 100, আর n এর মান যদি 1 কোটি হয় n+1 হবে 1 কোটি 1। মানে এই দুটো হচ্ছে পরপর ক্রমিক সংখ্যা, দুটি পরপর ক্রমিক সংখ্যার গুণফলটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হয়, 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এমনিতে তো 6 দ্বারা বিভাজ্য আছে, আরো 2 দ্বারা বিভাজ্য হলো, তার মানে আলটিমেটলি কত দ্বারা বিভাজ্য হলো, 12 দ্বারা বিভাজ্য হলো, আলটিমেটলি 12 দ্বারা বিভাজ্য হলো। তোমাকে মনে রাখতে হবে যে ক্রমিক সংখ্যার গুণফল, আমি লিখে দিচ্ছি, দুটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা 2 দ্বারা বিভাজ্য। ওকে, তো এটা হয়ে যাবে কত, শুধুমাত্র 6 দিয়ে হবে না, 6 এবং 12 দুটো দিয়েই বিভাজ্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে কে এর সর্বোচ্চ কোন মানের জন্য 6745k2, এখানেও একটা অঙ্ক থাকবে, এখানেও একটা ডিজিট থাকবে, যা জায়গায় কে লেখা আছে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা আমরা আমাদেরকে জানতে হবে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, না বিজ্ঞান বলছে যে 3 দ্বারা বিভাজ্যতার নিয়মটা একই, একদম ইজি। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে গিয়ে সংখ্যাটিতে যতগুলি অঙ্ক আছে, আমাকে এখন জানতে হবে অঙ্ক আর সংখ্যা কি, অঙ্ক আর সংখ্যা হলো হচ্ছে গিয়ে কোন একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট থাকবে প্রত্যেকটাকে বলা ওগুলোর অঙ্ক। যেমন আমি যদি লিখি 396, 396 একটা সংখ্যা, এর অঙ্কগুলো হচ্ছে 1টা 2টা 3 9 6, এগুলো হচ্ছে অঙ্ক। তো এখানে এই যে সংখ্যাটা আছে এর অঙ্কগুলো কতগুলো আছে, এতগুলো আছে। এই প্রত্যেকটা অঙ্কর যোগফল, সবগুলো অঙ্কর যোগফল 3 দ্বারা ভাগ হতে হবে, ভাগ যেতে হবে, তাহলেই বুঝবো যে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, যোগ করলে কত পাচ্ছি, 6 আর সাথে 13, 13 আর 4 17 আর পাশে 22, 22 আর দিয়ে 24 প্লাস কে, তাহলে আমি আলটিমেটলি পাচ্ছি 24 প্লাস কে। এবার এটা আগে আমাকে কি হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3 দ্বারা বিভাজ্য হওয়া মানে এখানে তো কে এর মান 0 হলে হয়, কারণ 24 প্লাস 0 করলে কত আসে, 24 আসে, যা 3 দ্বারা বিভাজ্য। কিন্তু এখানে আমার প্রশ্ন চাইছে যে কে এর সর্বোচ্চ মান কি চাইছে কোশ্চেনে, না বলছে কে এর সর্বোচ্চ মান কত। তাহলে কে এর সর্বোচ্চ মান কত হবে, দেখো এখন আমি বলবো যে কে এর সর্বনিম্ন মান যদি বলতো তাহলে আমি অ্যান্সার দিয়ে দিতাম 0, যদি সর্বনিম্ন বলতাম তাহলে 0 দিলে আমার হয়ে যেত, কারণ কে এর মান 0 হলে 3 8 24,
24 যোগ 0 মানে 24, আর 3 দিয়ে ভাগ যায়। কিন্তু সর্বনিম্ন বললে আমি কে এর মান 0 বলবো, সর্বনিম্ন হলে কে ইকুয়াল টু 0 হবে। কিন্তু কে সর্বোচ্চ মান কত হতে পারে না এখানে, তাহলে 24-এর এখানে কে সর্বোচ্চ মান কত হতে পারে? 0 থেকে 9 এর মধ্যে একটা একটা ডিজিট তো 9 এর বেশি তো হতে পারে না, না 9 এর বেশি হয়ে গেলে ডাবল ডিজিট হয়ে যাবে সেটা। তো কে এর মান যদি 3 0 হতে পারে, অথবা 3 হতে পারে, অথবা 6 হতে পারে, অথবা 9 হতে পারে, 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 এর গ্যাপই হবে। তাহলে কে এর মান 9 হতে পারে। 24 আর 9 কত হবে? 24 আর 9 হবে 33, যা 3 দিয়ে বিভাজ্য। 3 11 33। তার মানে আমি কি বলতে পারছি? তার মানে আমি বলতে পারছি যে কে এর জায়গায় আমি সর্বোচ্চ কত বসাতে পারি? 9 বসাতে পারি। এখানে আমি 9 বসাতে পারি। একদম ইজি কোশ্চেন, তোমরা শুধু দেখে দেখে মুখে মুখেই করতে পারো। আমি বোঝাচ্ছি ভালোভাবে তোমাদেরকে, একটু টাইম নিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে কোশ্চেন গুলো তোমরা পরীক্ষায় অ্যাটেম্প করতে পারো। এবং যে কোশ্চেনটা এইমাত্র করালাম সেই কোশ্চেনটা আগামী সামনে আমাদের রেলের পরীক্ষা আছে, এসএসসির পরীক্ষা আছে, এই সমস্ত পরীক্ষার জন্য, এবং ডব্লিউবিএসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে তার জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটুকু আমি বলতে পারি। এই টাইপের কোশ্চেনটা বলবো না, অঙ্কের কোনো কমন হয় না, অঙ্কের টাইপটা হয়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 5^71 প্লাস 5^72 প্লাস 5^73, এইভাবে আছে যে 5^75 পর্যন্ত আছে। এই সংখ্যামালাটি নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? অনেকে দেখেই ভয়ে ভয়ে পালিয়ে যাবে, এই এত বড় কোশ্চেন এতগুলো যোগ করে এটা আবার কোন দ্বারা বিভাজ্য। কিন্তু আমি বলবো যে একটু ভাবো, দেখো কিছুই নেই, দেখো সবগুলোরই বেস একই আছে। এই ধরনের কোশ্চেন গুলো যখন থাকবে, যোগ 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 দেওয়া থাকবে, তখন অবশ্যই তুমি দেখবে যে সবগুলোর বেস একই, সবগুলোরই বেস হচ্ছে 5। পাওয়ার গুলো শুধু আলাদা আছে, এবং পাওয়ার গুলোর মধ্যে একটা মিল আছে, দেখো পাওয়ার গুলো কাছাকাছি আছে, সব একটার পর একটা আছে। তো কত দ্বারা বিভাজ্য হবে? আমি কি করব, আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি। 5^71 প্লাস 5^72 প্লাস 5^73 প্লাস 5^74 প্লাস 5^75। ওকে, এটাই হচ্ছে আমার কোশ্চেন। আমি কি করলাম না, আমি প্রথমেই হচ্ছে গিয়ে এগুলোকে সাজিয়ে নেব। 5^71 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এখানে এখানে 5^72 মানে অ্যাকচুয়ালি কি, ফিজিক্যালি কি, দেখো আমাকে অঙ্কটাকে আমাকে বাংলার মতো করে বুঝতে হবে যে 5^72 মানে অ্যাকচুয়ালি কি। এখানে 5^71 ছিল, মানে 71টা 5 গুণ করা ছিল এখানে। টু দি পাওয়ার মানে যতগুলো টু দি পাওয়ারে যতগুলো থাকে প্রত্যেকটা সংখ্যা তো 5কে এখানে 71 বার গুণ করছে, এখানে 5কে 72 বার গুণ করছে, তার মানে এটার থেকে একবার বেশি গুণ করছে, মানে এখানে একটা বেশি 5 গুণ আছে, এখানে তার থেকে একটা বেশি, এখানে তার থেকে একটা বেশি, এখানে তার থেকে একটা বেশি। তাহলে আমি সব থেকে ছোট এখানে 5টা 71 বার যেখানে 5 গুণ আছে সেটাকে আমি কমন নিলাম। তাহলে এখানে এটা মানে এখানে 1 পড়ে থাকবে, কিছুই নেই। এখানে 5^72 মানে 71টা 5 গুণ নিয়ে নিয়েছি, আর একটা 5 পড়ে থাকবে। এখানে 71টা নিয়েছি, আরো 2টা 5 পড়ে থাকবে। 5-এর স্কোয়ার মানে কত হয়ে যাবে? লিখছি না আমরা, 25 লিখবেন। এখানে 5টা 71 নিয়ে নিয়েছি, 5^3 পড়ে থাকবে, 3টা 5 গুণ পড়ে থাকবে। 5^71 নিয়ে নিয়েছি, আরো 5^4, 4টা 5 পড়ে থাকবে। তারপর তুমি বলবে যে 5^71 আর এটাকে ইয়ে করলে কত পাই, যোগ করলে 1 যোগ 5, 5-এর স্কোয়ার মানে 25, 5-এর কিউব মানে 225, আর 5^4 মানে হচ্ছে 225কে 5 দিয়ে গুণ করলে 5×5 125, 5×1000 1125, তাই তো? আচ্ছা, সরি, ভুল হচ্ছে, 5 কিউব মানে 125, সরি এখানে ভুল লিখেছি। 5 কিউব মানে তো 125, 225 কেন লিখেছি? 125কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 625। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি আমি? 5^71 ইন্টু 625 আর 100, 600 700, 750, 750, 775, 780, 781। তার মানে এইটা যোগ করে আমি সিম্পল আকার পেয়ে গেলাম। এই যে এতগুলো সংখ্যা যোগ করে আমি আলটিমেটলি পেলাম যে 5^71 ইন্টু 781। এটা হচ্ছে আমাদের, তো বলছে সংখ্যামালার নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? তাহলে 5 দিয়ে তো অবশ্যই বিভাজ্য 5^71। এখানে সেই অপশন দেয়নি, এখানে নিচে 71 69 বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে থাকে, যেটা এটা যেহেতু এসএসসি সিজিএল এর কোশ্চেন যার জন্য একটু ইয়ে এসছে। আমাদের পরীক্ষায় থাকতো অপশন থাকতো 781, 779, 700 এরকম থাকতো। আমি দেখে বলে দিলাম 781 এটাই অ্যান্সার। তো এখানে আমাকে দেখে 781 এগুলোর মধ্যে কোনটা দিয়ে ভাগ যায় দেখো, এগুলোর মধ্যে কোনটা দিয়ে 781কে ভাগ করা যায় দেখো। আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতেই যাচ্ছে, 781কে 71 দিয়ে ভাগ করা যায়। 71 একে 71, আর 7 71, তাহলে 71 দিয়ে ভাগ যাচ্ছে, 781কে 71 দিয়ে ভাগ করা যায়। তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার।
তো এই ছিল কোশ্চেন। এই টাইপের বহু কোশ্চেন হয়, আরো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, আমি একটা করিয়ে দিলাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোশ্চেনটা এখন আমরা দেখছি, একটি সংখ্যাকে 729 দ্বারা ভাগ করলে 56 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 27 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? কত ভাগশেষ থাকবে? ভেরি ইজি কোশ্চেন। কোশ্চেনটাকে আরেকবার পড়ো, কোশ্চেনের মধ্যে উত্তর লুকিয়ে আছে। বলছি একটা সংখ্যাকে যদি 729 দ্বারা ভাগ করি তাহলে 56 ভাগশেষ থাকবে। তার মানে ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে বলছে যে এখানে কিছু একটা সংখ্যা আছে যাকে 729 দ্বারা ভাগ করলাম, ভাগ করে এখানে কিছুটা ভাগফল তো এদিকে আসলোই, এবং ভাগশেষটা থাকলো 56। বলছে, এখন বলছে বিজ্ঞান বলছে যে এটাকে, এই সংখ্যাটাকে যদি এই 729 দ্বারা ভাগ না করে যদি আমি 27 দ্বারা ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? আচ্ছা, ভাগশেষ কখন থাকে? ভাগশেষ কখন থাকে? আমরা ছোটবেলায় শিখেছি ভাগ অঙ্ক করা, এখন সেটাকে রিভাইজ করে নিই। ভাগশেষ কখন থাকে? যখন এখানে যে সংখ্যাটা থাকে তার থেকে সেখানে সংখ্যাটা ছোট হয়, তবে সেটাই তো ভাগশেষ হিসেবে থাকে না। এখানে যদি এটার থেকে বড় সংখ্যা থাকতো তাহলে তো আরো আরো ভাগ হয়ে যেত। তাহলে আমাকে এখানে 27 দ্বারা যখন ভাগ করতে বলছে তখন তো এটা ভাগশেষ থাকার কথা না, কারণ 27 দ্বারা যখন আমরা ভাগশেষ করব, 27 দ্বারা যখন আমরা ভাগ করব তখন তো 56 তো 27 থেকে বড়, তখন এটাও কমন যাবে। তার মানে আমাকে বুঝতে হবে যে এটার দ্বারা যখন 56 দ্বারা যখন ভাগ করব, 27 দ্বারা যখন ভাগ করব, তখন 27 দিয়ে 56কে ভাগ করে নিচ্ছি, 27 2 54, তখন ভাগশেষ পড়ে থাকবে 2। তখন ভাগশেষ কত পড়ে থাকবে? 2। তাহলে আমি আরো সহজে যদি বলি তাহলে আমি বলবো যে শেষে যেটা দ্বারা ভাগ করতে বলছে, শেষে 27 দ্বারা ভাগ করতে বলছে, প্রথমে কত দ্বারা ভাগ করছে সেটা ভুলে গেলাম, শেষে যেটা দ্বারা ভাগ করছে বলছে সেটাকে দিয়ে ভাগশেষটাকে ভাগ করব। সহজ হিসাব কি বললাম, আরেকবার রিপিট করছি, শেষে যেটা দ্বারা ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগশেষটাকে ভাগ করব, ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটা হবে অ্যান্সার। আমি কোশ্চেনটা বলে, এটা আমি বলে দিলাম, একদম মানে অ্যান্টিবায়োটিক মেডিসিনের মতো তোমরা মাথায় ঢুকিয়ে নাও। পরীক্ষায় থাকবে হুবহু, কোনো পুরো কোশ্চেনটা পড়তেই হবে না, হুবহু তুমি শুধু দেখবে যে শেষে যেটা দ্বারা ভাগ করতে বলছে সেটা দিয়ে ভাগশেষকে ভাগ করব, যেটা ভাগশেষ আসবে সেটাই অ্যান্সার হবে। তোমরা লিখে নাও, পরীক্ষায় এইভাবেই অঙ্কটা হবে। এবার এর ভিতরে কেমিস্ট্রিটা কি? এর ভিতরে কেমিস্ট্রিটা হচ্ছে তোমাকে এখানে আমার থাকতে হবে যে যে সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করছে শেষে সেই সংখ্যাটারই কিছু একটা গুণনীয়ক অবশ্যই পরে একটা হবে, নইলে এটা সম্ভব না। কিন্তু এটা কোশ্চেন, এটা অবশ্যই গুণনীয়ক হতেই হবে, নইলে কোশ্চেনটাই তৈরি হবে না, এটাও কথা না। অবশ্যই এর গুণনীয়ক হতে হবে, নইলে কোশ্চেনটাই তৈরি হবে না। তো সেই জন্য আমি বললাম যে তোমরা কোনো কিছু না দেখে তুমি ইজিলি কিভাবে করবে, রাজ্য সরকারের সহজ পরীক্ষাগুলোতে যেগুলো থাকে আমাদের, সেগুলোতে ইজিলি তুমি কি করবে, শেষে যে শেষে যেটা দিয়ে ভাগ করতে বলবে, সর্বশেষে যেটা দিয়ে ভাগ করতে বলবে সেটা দিয়ে তুমি ভাগশেষটাকে ভাগ করে দেবে, ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেটাই হবে অ্যান্সার। তাহলে এখানে ভাগশেষ 2 আসলো, এটাই হবে অ্যান্সার। আমি ভিতরের রহস্যটা বুঝিয়ে দিলাম এবং শর্টকাট ট্রিকটাও বলে দিলাম। ভালো কথা। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 8, সরি 18 না, বলছে 17^200 কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? আরো আরো জটিল ব্যাপার, তোমরা ভয় পেয়ে যাবে যে এই কোশ্চেন কিভাবে হবে, এই কোশ্চেন কিভাবে হবে। 17^200 কে আমরা 18 দিয়ে কি করে ভাগ করব? ছোটখাটো ভাগ হলে হতো, 17^200 মানে হচ্ছে 17টাকে 200 বার গুণ করা, ওটাকে আবার 18 দিয়ে ভাগ করা, এটা চারটিখানি ব্যাপার। কিন্তু অঙ্কটা তো সেই জন্য দেয়নি, অঙ্কটা এই জন্যই দিয়েছে যখন কোনো একটা সংখ্যা যা থাকবে তার থেকে এক বেশি দিয়েছে, বেসটা যত আছে এখানে, বেস যত আছে তার থেকে এক বেশি আছে না। 17 থেকে 18-র মধ্যে গ্যাপ কত? একের গ্যাপ। যখন কোনো একটা সংখ্যাকে তার থেকে একের বেশি গ্যাপ দিয়ে তার ঠিক বড় সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে, পাওয়ার কিছুটা থাকবে, তখন ভাগশেষটা বের করার নিয়ম হচ্ছে গিয়ে তুমি দেখবে যে পাওয়ারটা কি আছে, পাওয়ারটা কি আছে, পাওয়ার যদি যুগ্ম হয়, পাওয়ারটা যদি যুগ্ম হয়, পাওয়ার মানে ঘাত, বাংলায় বলবো ঘাত, পাওয়ারটা যদি যুগ্ম হয় তাহলে তাহলে ভাগশেষটা কত হবে? তাহলে ভাগশেষ ইংরেজিতে বলবো রিমাইন্ডার। তাহলে ভাগশেষটা হয় কত? না, ভাগশেষটা হয় 1। আর পাওয়ার যদি অযুগ্ম হয়, পাওয়ার যদি অযুগ্ম হয় তাহলে ভাগশেষটা হয় কত? ভাগশেষটা হয় এই যে সংখ্যাটা যেটা পড়ে থাকে সেটা, ভাগশেষটা হয় বেসটা, বেস, বাংলায় বলবো নিধান, বেস যেটা পড়ে থাকবে সেটা হবে। তো এখানে পাওয়ার কি বলছে, আমার এখানে পাওয়ার আছে যুগ্ম, তাহলে যুগ্ম পাওয়ার যদি হয় তাহলে ভাগশেষ থাকবে 1। যুগ্ম পাওয়ার হলে ভাগশেষ কত হবে?
1, এখানে পাওয়ার যুগ্ম বলছে, তাহলে ভাগশেষ কত হয়ে যাবে? 1। বোঝা গেল কোশ্চেনটা? কিভাবে শর্টকাটে করব? শর্টকাটে করার নিয়ম হচ্ছে গিয়ে আমি প্রথমেই দেখবো যে আমার কন্ডিশন একটা, সেটা হচ্ছে যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলবে সেটা হচ্ছে যেটা যেটা দেওয়া আছে তার থেকে এক বেশি হতে হবে। মানে তাই আছে 17 থেকে 17 দিব 200 কে 18 দিয়ে 17 থেকে এক বেশি দিয়ে ভাগ করতে বলছে, তাহলে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারছি কি, যে পাওয়ার দেখবো আমি যুগ্ম না অযুগ্ম। পাওয়ার এখানে 200 আছে, যুগ্ম মানে 200 মানে যুগ্ম, যুগ্ম হলে ভাগশেষটা 1, আর যদি অযুগ্ম হয় তাহলে ভাগশেষ হবে পুরো পুরো বেসটাই 17ই হবে ভাগশেষ। বোঝা গেল? তাহলে এখানে আমাকে যদি বলতে হতো 17^201 এটাকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, তাহলে আমি চোখ বন্ধ করে বলে দিতাম যে এটাকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়ে যেত কত, এটাকে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়ে যেত 17^201 কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়ে যেত 17, কারণ পাওয়ারটা তখন হয়ে যেত অযুগ্ম। এই হচ্ছে কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে যে 3^21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। 3^21 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 3^21 তাকে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এখন তোমরা বলবে যে আমরা এতক্ষণ নিয়ম শিখলাম যে 3^21 কে যদি 4 দ্বারা ভাগ করতে বললো তাহলে আমরা ইজিলি বলে দিতাম পাওয়ার অযুগ্ম আছে, 4 দ্বারা এখানে ভাগ করতে বললো তাহলে ভাগশেষ হয়ে যেত 3, কোনো অসুবিধা নেই। কিন্তু ওখানে সমস্যা করে দিচ্ছে 3^21 কে 5 দ্বারা ভাগ করতে বলছে, এটা তো মুশকিল, 5 দ্বারা ভাগ তো আমরা জানি না, তা এর ক্ষেত্রে তো কোনো নিয়ম নেই, হবে অবশ্যই হবে। তোমাকে আমি শেখালাম ইউনিট ডিজিট বের করা, এককের অঙ্ক বের করা। আচ্ছা বলো তো 3^21 এর ইউনিট ডিজিটটা কত? 3^21 এর ইউনিট ডিজিটটা কত? আমি ইউনিট ডিজিট বের করার নিয়ম কি বললাম, যে পাওয়ার যেটা আছে সেটাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 21 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 4 5 20, ভাগশেষ থাকে 1। যেহেতু ভাগ মিলে যেত তাহলে 3^4 হতো, 3^4 এর যে একক স্থানীয় অঙ্ক সেটা হতো অ্যান্সার। কিন্তু যেহেতু ভাগ মেলেনি ভাগশেষ আছে, তাহলে 3^4 ভাগশেষ, 3^4 ভাগশেষ মানে হচ্ছে 3^1, ভাগশেষটা তো 1, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 আসে, তো ইউনিট ডিজিট হচ্ছে 3^1 মানে 3। তার মানে 3^21 যে সংখ্যাটা আছে, 3^21 যে সংখ্যাটা আছে তার শেষের অঙ্কটা হচ্ছে 3, তাকে কত দ্বারা ভাগ করছে? 5 দ্বারা ভাগ করছে। সামনে অনেক কিছু আছে, সামনে অনেক কিছু থাকবে, এক্স ওয়াই জেড এ বি সি সবকিছু থাকবে, শেষে থাকবে 3। এইটাকে আমার 5 দিয়ে ভাগ করতে বলছে। 5 দিয়ে ভাগ করা সব থেকে মজার বিষয় আমি কি বললাম, 5 দিয়ে ভাগ করে শেষে কি থাকে? শেষে আমার 5ই থাকতে হয়। তাহলে এখানে 5 না থেকে এখানে কত আছে? 3 আছে। তাই এইটা তার মানে এইগুলো ভাগ যাবে কিন্তু লাস্টেরটা ভাগ যাচ্ছে না, তার মানে লাস্টের 3টাই পড়ে থাকবে। 3টাই কি হবে? পড়ে থাকবে। তাহলে ভাগশেষ কত হয়ে যাবে? না 3। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এটা কোনো একটা ইয়ারের এসএসসি কোশ্চেন, রিসেন্ট ইয়ারের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে 8a5146b সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হলে b মাইনাস a সমান সমান কত? সংখ্যাটি 88 দ্বারা বিভাজ্য হলে b মাইনাস a সমান সমান কত? এটা ভেরি ইজি। 88 দ্বারা বিভাজ্য মানে কি, কোনো সংখ্যা যখন 88 দ্বারা বিভাজ্য, 88 কে কিভাবে গুণ করে আসে? 8 আর 11 গুণ করেই 88 আসে, আমরা যেটা ছোটবেলার থেকে শিখে এসেছি। তার মানে সংখ্যাটিকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে আর সংখ্যাটিকে 11 দ্বারা বিভাজ্য হতে পারে। এবার 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষের 3টে অঙ্ক, শেষে 000 থাকবে। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? হয় 000 থাকবে অথবা এমন সংখ্যা থাকবে যাকে 8 দ্বারা ভাগ করা যায়, শেষের 3টে অঙ্ক। মানে এখানে 46b, এই যে 46b যেটা হবে এখানে, তাহলে এটা প্রথম 000 তো এখানে হচ্ছে না, 46b, তাহলে b এর মান এমন হতে হবে যাতে সেটা 8 দ্বারা ভাগ করা যায়। b এর মান এমন হতে হবে যাতে সেটা 8 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে 8 দিয়ে যদি ভাগ করি, 5 8 40, 40 আছে 46 করতে 6, 6, তাহলে এখানে অবশ্যই b এর মান 4 হতে হবে। তা 4 6 8 8 64 হয়ে যাবে। তার মানে এখানে এখানে b এর মান 4 হয়ে গেল, 6, হ্যাঁ 45 46, হ্যাঁ 64। তাহলে b এর মান আমার এখানে কত হতে হবে? না b এর মান আমার 4, b এর মান 4 হতে হবে। 64, হ্যাঁ অবভিয়াসলি। তাহলে এখানে আমার বি এর মান কত হতে হচ্ছে? না বি এর মান 4 হতে হচ্ছে। আচ্ছা, এখন এখানে আবার শুধু 8 দ্বারা বিভাজ্য হলে হবে না, আবার সেটাকে 11 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে গিয়ে আমার
একটা করে অঙ্ক বাদ দিয়ে যোগ করব। যেমন 8 5 4 বি, 8 যোগ 5 যোগ 4 যোগ বি, যোগ করলে কত হয়? 8 5 13 4 17, 17 প্লাস বি। আচ্ছা, অযুগ্মগুলো নিলাম। আর যুগ্মস্থানীয় গুলো কত আছে? এ প্লাস 1 প্লাস 6, এ প্লাস 1 প্লাস 6, এগুলো যোগ করলে কত হয়? এটা যোগ করলে হয় এ প্লাস 7। বলছে এই অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলো অঙ্কগুলোর যোগফল এবং যুগ্ম স্থানীয় সংখ্যাগুলোর যোগফল দিয়ে আছে, তাদের যে বিয়োগফলটা হবে, মানে 17 প্লাস বি, এটা অযুগ্ম স্থানীয় 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর। আর যুগ্ম স্থানীয় মানে 2 নম্বর 4 নম্বর 6 নম্বর যে স্থানীয়গুলো আছে, তাদের যে যোগফলটা আছে, তাদের যোগফলগুলোর অন্তর মানে এদের আবার বিয়োগ, এই বিয়োগফলটা হয় 0 হবে অথবা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 17 থেকে 7 বিয়োগ করলে 10, তার মানে অ্যান্সারটা আসবে 10 প্লাস বি মাইনাস এ, 10 প্লাস বি মাইনাস এ। তাহলে এখানে দেখো আমি কি বললাম, আমি কি বললাম আমি বললাম যে হয় এটা 0 হবে অথবা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে 0 হতে গেলে তো আমাকে এখানে 0 হওয়া তো সম্ভব না, কারণ 0 হতে গেলে বি মাইনাস এর মান -10 হতে পারে, -10 হতে হবে, -10 হওয়া সম্ভব না, এক অঙ্কের বেশি হওয়া হবেই না। আবার যেহেতু বিয়োগফল এখানে, আবার কি 11 দ্বারা বিভাজ্য হতে গেলে আমাকে কত 11 হতে পারে অথবা 22 হতে পারে, 22 হতে গেলে বি মাইনাস এর মান 12 হতে হবে, 10 যোগ 12 করলে 22 আসে, সেটাও সম্ভব না। তাহলে আমার এখানে একটাই সম্ভব, বি মাইনাস এর মান যদি 1 হয় আমার, তাহলে 10 যোগ 11, 10 যোগ 1 11 হয়ে গেল। তাহলে আমি কি বলতে পারবো যে আমাকে বি মাইনাস এর মানটা কত হতে হবে? 1 হতে হবে। তাহলে আমাকে এখানে আর 8 দিয়ে বিভাজিত এটা আমার ভাবতেই হচ্ছে না, শুধু 11টা দিয়ে দেখলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে 10 যোগ বি মাইনাস এর জায়গায় যদি 1 হয়, তাহলে হয়ে যাবে কত? এটা 11। 11 হচ্ছে 11 দিয়ে করলে 11 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা, এবং 8 দ্বারা বিভাজ্য আমি দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল কোশ্চেন আমার। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে 1 এবং 200 মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজ্য সরকারের পরীক্ষার জন্য, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, রেলের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে 1 এবং 200 মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়? এই টাইপের কোশ্চেনগুলো থাকে, 3 দ্বারা জায়গায় 5 দ্বারা থাকবে, 6 দ্বারা থাকবে, 8 দ্বারা থাকবে। তো এখানে আমাকে বুঝতে হবে যে 3 দ্বারা বিভাজ্য মানে কি, আমি 3 এর ঘরে মানে 3 দিয়ে যেগুলো ভাগ যাবে পাতিকতা, মানে 1 থেকে 200 মধ্যে যদি আমি শুরু করি, তাহলে প্রথমে তো 3 আসবে, আবার এরকম করতে করতে 200 কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি? 3 6 18 আছে, 20 করতে 2 20, 3 6 18 আছে, মানে মোটামুটি 2 কম, মানে 198 গিয়ে ঠেকছে। তার মানে 3 1 কে 3, 3 1 কে 3 থেকে শুরু করে 3 ছেষট্টি 198, মানে 1 থেকে 66 পর্যন্ত গেল। তার মানে 1 থেকে 66 পর্যন্ত গেল, তার মানে 3 এর গুণিতক এখানে কটা পাচ্ছি? 3 এর গুণিতক হবে এখানে 66টা, 3 এর গুণিতক পাচ্ছি। যদি শুধু এটাই বলতো যে 1 থেকে 200 এর মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমার অ্যান্সার হয়ে যেত 66টা। কিন্তু প্রশ্ন সেটা নয়, তার সঙ্গে একটা লেজুর লাগিয়ে দিয়েছে, কি বলছে? 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, আবার সেটাও বলে দিয়েছে। তার মানে 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা বিভাজ্য নয়, সেটা যদি আমাকে জানতে হয়, তাহলে এখানকার মধ্যে এমন কতগুলো সংখ্যা আসবে, যেমন 3 দ্বারা হচ্ছে, 6 দ্বারা হচ্ছে, 9 দ্বারা হচ্ছে, 18 দ্বারা হচ্ছে, 21 দ্বারাও 3, 21টাও তো 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 21 দিয়ে আবার করা যাবে না, কারণ বলছে যে 3 দ্বারা বিভাজ্য ঠিকই আছে, কিন্তু 7 দ্বারা আবার বিভাজ্য হওয়া যাবে না, কারণ 21 তো আবার 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, তাহলে সেটা হবে না। তার মানে আমার সহজ হিসেবে বলছে 3 এবং 7-এর যেটা কমন ফ্যাক্টর আছে, সাধারণ গুণিতক যেটা আছে, পাতিকতার লসাগু যেটা আছে, সেটা আমার বাদ দিতে হবে। 3 7 21, তাহলে 3 আর 7 লসাগু কত? 21। তাহলে এই 1 থেকে 200 মধ্যে যতগুলি সংখ্যা 21 দ্বারা বিভাজ্য সেটা বাদ দিতে হবে। তাহলে 200-কে যদি আমি 21 দিয়ে ভাগ করি, তাহলে কত পাই? 200-কে 21 দিয়ে ভাগ করলে পাচ্ছি 9 20 180, 9 9 189 এলো। তার মানে 200-কে 21 দিয়ে ভাগ করা যায় এমন 200 এর মধ্যে সংখ্যা আছে কটা? 9টা। এই 9টা বাদ দিতে হবে।
এই 9টা বাদ দিতে হবে। তাহলে আমি টোটাল পেলাম যে 3 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা আছে 66টা, তার মধ্যে 9টা আছে যেগুলো 3 এবং 7 দুটো দিয়ে ভাগ যায়, সেটা বাদ। তাহলে আমার অ্যান্সার কত আসলো? 57। অঙ্কগুলো একটু কষ্ট করে বুঝবে, অঙ্কগুলো একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবে, বারবার ভিডিওটা দেখবে, দেখে দেখে যদি বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের চাকরির পরীক্ষা, আগামী চাকরি পরীক্ষাগুলো, সামনে রেলের পরীক্ষা থেকে শুরু করে যত পরীক্ষা হচ্ছে সেগুলো তোমাদের পক্ষে ইজি হবে। এটাই আমি বারবার বলবো, যে প্র্যাকটিস তোমাদের বারবার করতে হবে, টেকনিকগুলো শিখতে হবে। আচ্ছা, এটা আরো ভয়ানক কোশ্চেন। আরো ভয়ানক বলতে আমি আরো ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। রাজ্য সরকার এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে না, এটা হতেই পারে না। এই ধরনের একটা কোশ্চেন পরীক্ষায় থাকবে না, এটা হতেই পারে না। এবং এটা কোশ্চেন হচ্ছে সিম্পলিফিকেশন চ্যাপ্টারের, সরলীকরণ চ্যাপ্টারের কোশ্চেন, এটা সরলীকরণের কোশ্চেন। মানে এইটা তো আমার ওইভাবে যদি নর্মালি যদি ওই ভগ্নাংশের গুণ বিয়োগ করে করতে থাকি, তাহলে আমাকে এটা করতে গিয়েই পুরো পরীক্ষাটা একটা কোশ্চেনই শেষ হয়ে যাবে। তো সেই জন্য তো আমাকে দেয়নি। তো আমরা কিভাবে করবো দেখো, আমি অঙ্কটা তুলছি না, এখান থেকেই লিখছি। 1/1000, থার্ড ব্র্যাকেট, 1/5 যোগ, আচ্ছা 999 পূর্ণ 494/95, তার মানে এটাকে লিখবো 999 যোগ 494/495, হ্যাঁ, ইন্টু আছে 99, ইন্টু 99। এটা হচ্ছে আমার কোশ্চেন। তো 1/1000, 1/5 যোগ, আচ্ছা 999টাকে না আমি লিখবো 1000 - 1, এটাকে লিখবো 1000 - 1, ঠিক আছে, প্লাস 494/495 মানে কত? 494/495 মানে হচ্ছে 494/495টাকে আমি লিখতে পারি 1 বিয়োগ 1 বিয়োগ 494টাকে আমি লিখি 495 - 1, তাহলে লিখবো এটা 1 বিয়োগ 1/495। আমি আরো একটা লাইন এখানে লিখতে পারতাম একবারে, এটাকে 999টাকে 1000 - 1/4 লিখতে পারেন, কিন্তু আমি ভেঙে করালাম, ঠিক আছে, একবারেও তুমি লিখতে পারতে। তো দেখো আলটিমেটলি কি হলো ব্যাপারটা, আমি ভেঙে ভেঙে করাচ্ছি জন্য তোমাদের 3-4 লাইন হচ্ছে, তোমরা ভাববে না যে পরীক্ষা হলে এতটা করতে হবে, তুমি দেখে একবারই করতে পারবে। -1 + 1 তো কেটে গেল, এবার একবারে গুণ করেছি, 1000 × 99 করলে কত হয়ে যাবে? এটা 99,000। আচ্ছা 99/400 -99/495 করলে কত হয়ে যাবে? 99/495, এটা মানে হচ্ছে 1/5 কাটাকাটি করলে, তাহলে এই -1/5 প্লাস 1/5ও কেটে গেল, তাহলে কত থাকলো ভিতরে? 99,000, বাইরে 1000, 1000 দিয়ে 99,000কে ভাগ করলে অ্যান্সার কত হয়ে যাবে? 99। অঙ্কটা করতে 20 সেকেন্ড, অঙ্কটা করতে 20 সেকেন্ড সময়। যখন তুমি এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, তখন তুমি কিভাবে অঙ্কটা করবে তুমি নিজেই বুঝতে পারছো। 999 যা লাগবে 1000 মাইনাস, এই যে 999 যোগ 494/95, এটাকে লাগবে 1000 - 1/495। 1000কে 99 দিয়ে গুণ করলে 99,000, আর 1/495কে 99 দিয়ে গুণ করলে হবে 1/5, প্লাস 1/5 মাইনাস 1/5 কেটে গেল, 99,000কে 1000 দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে গেল 99। মুখোমুখি হবে, আমি প্রথমবার তোমরা করছো, তোমাদের মনে হবে যে একটু জটিল, কিছুই না। এই টাইপের বহু কোশ্চেন হয়, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন বলছে 1.272727, এটাকে 1.272727 না লিখে তোমাকে যদি শুধু এরকম দিয়ে দিত 1.27, বা এরকম দিয়ে দিত 1.27, ব্যাপারটা একই, মানে পৌনপুনিক, মানে এই ভাগটা কখনোই মিলবে না, এই একই, এই 1 2727272727 আজীবন চলে আসবে, এটা কখনোই শেষ হবে না, এটা কখনোই শেষ হবে না। তো আমি কিভাবে করব এটা? এই এই ভগ্নাংশগুলোকে ভেঙে ভেঙে করার নিয়ম কি? পৌনপুনিকের ভগ্নাংশগুলিকে ভেঙে করার নিয়ম হচ্ছে গিয়ে ভেরি ইজি। নিয়মটা হচ্ছে গিয়ে যে
তো সকলে শুনতে পাচ্ছ? একটু ইন্টারনেট কানেকশন কেটে গেছিল। নেটওয়ার্ক কানেকশন, ইলেকট্রিসিটি চলে গেছিল, আবার চলে এসছে ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি কানেকশন কেটে গেছিল, এখন চলে এসছে। তোমরা একটু দেখো, এখন যে কোশ্চেনটা বলছে যে 1.272727 এর সমতুল্য ভগ্নাংশ কত। এটা করার নিয়ম হচ্ছে গিয়ে, এই পৌনঃপুনিকের ভগ্নাংশগুলিকে যে কোনো দিতে পারে, আমাকে এটা করার নিয়ম হচ্ছে গিয়ে আমি পুরোটা লিখবো, এখানে দশমিক বাদ দিয়ে পুরোটাই লিখলাম। তাহলে পুরোটা লিখলে কত হয়, 127 মাইনাস যাদের উপর পৌনঃপুনিক নেই, যাদের উপর রেকারিংটা নেই সেটা বাদ দিয়ে দেবো। এখানে 2 এর উপরেও সাথে রেকারিং আছে, 7 এর উপরেও আছে। এখানে 1 এর উপরে রেকারিং নেই, তো 1 বিয়োগ করলাম। ভাগ করব কত দিয়ে, ভাগ করব দশমিকের পরে এমন কতগুলো সংখ্যা আছে, দশমিকের পরে এমন কতগুলো সংখ্যা আছে যাদের উপর রেকারিং আছে, সেগুলোর জন্য 9 বসাবো। আর দশমিকের পরে যে সমস্ত সংখ্যার উপর রেকারিং নেই, যে সমস্ত সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, সেগুলোর জন্য 0 বসাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে দুইটা অঙ্ক আছে যাদের উপর পৌনঃপুনিক আছে, তাহলে দুটো 9 বসালাম। এবং এমন কোনো অঙ্ক নেই যেটাতে পৌনঃপুনিক নেই, একটাও নেই এমন, তাহলে তার জন্য কত বসাবো, সেটা থাকলে 0 বসাতাম, এখানে নেই, তাহলে শুধু 99 হয়ে গেল। তাহলে 127 বিয়োগ 1 মানে 126/99। কাটাকাটি করলে কি হয়ে যাবে, 9 11 99, 9 14 126, তাহলে 14/11 হয়ে গেল অ্যান্সার। ভেরি ইজি কোশ্চেন। এটাকে তুমি এইভাবেও করতে পারতে, 1.27 তো 1 27/99, এটা করলেও আসবে 126/99, কাটাকাটি করলে 14/11। তো যেভাবে খুশি করা যেতে পারে, কিন্তু আমাকে মনে রাখতে হবে। আমি বলে দিলাম নিয়মটা, বারবার ভিডিওটা স্ক্রল করে করে দেখে দেখে বারবার রিপিট করে করে নিয়মটা মনে রাখবে, পরীক্ষায় থাকে। কোশ্চেন নাম্বার 14 বলছে যে এ বি ও সি একটি বৃত্তাকার পথ অতিক্রম করতে শুরু করলো। এ বি সি একটি বৃত্তাকার পথ পরিক্রম করতে শুরু করলো, তারা যথাক্রমে 42, 63 এবং 84 সেকেন্ডে এক পাত অতিক্রম করে। শুরু সময় থেকে কত সেকেন্ড পরে তারা আবার শুরুর স্থানে মিলিত হবে। আমরা জানি যে একটা 42 সেকেন্ড পর, একটা 63 সেকেন্ড পর, 84 সেকেন্ড পর যদি এক পাক অতিক্রম করে, কত সেকেন্ড পরে আবার শুরুর স্থানে মিলিত হবে, এটা বের করতে গেলে আমাকে এদের লসাগু করতে হবে। তাহলে 42, 63, 84, এদের এলসিএম করলে কত পাই, 2 দিয়ে করলে 21, 2 দিয়ে করলে 63 কে যায় না, এটা হয়ে যাবে 82। আবার 21 দিয়ে যায়, 21 একে 21, 3 21 63, 21 দিয়ে 42, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কত আসে, এলসিএমটা কত আসে, তাহলে এলসিএমটা আমার আসে 2 ইন্টু 21 ইন্টু 3 ইন্টু 2, তার মানে কত, 3 2 21 দিয়ে 42 ইন্টু 6, 42 ইন্টু 6, 6 2 12 2 হাতে 1, 424 আর 25, 252। তার মানে আবার 252 সেকেন্ড পর তারা একসঙ্গে মিলিত হবে। কত সেকেন্ড পর, 252 সেকেন্ড পর আবার একসঙ্গে মিলিত হবে। ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে গসাগু লসাগু থেকে আরো একটা কোশ্চেন। গসাগু লসাগু থেকে খুব কোশ্চেন থাকে পরীক্ষায়, গসাগু লসাগু নাম্বার সিস্টেম, এগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বলছে দুটো সংখ্যার গসাগু 8 এবং লসাগু 160, তাহলে সংখ্যা দুটির যোগফল কত। ভেরি ইজি, গসাগু 8 বলেছে, লসাগু 160 বলেছে, সংখ্যা দুটির যোগফল কত। আমাকে মনে রাখতে হবে, আমি এই ধরনের অঙ্কগুলো যেভাবে করাই সেটা হচ্ছে কি,
গসাগু যদি 8 হয়, তার মানে গসাগু, গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে যে সংখ্যা দুটো হবে সেই সংখ্যা দুটো অবশ্যই 8 দ্বারা ভাগ যাবে। তার মানে একটা সংখ্যা যদি 8x হয়, অবশ্যই একটা সংখ্যা হবে 8y। মানে একটা যদি 16 হয়, আরেকটা হবে 3 8 24, মানে 8 কে কিছু একটা সংখ্যা আসবে 8 কে কিছুটা গুণ দিয়ে, আর একটা সংখ্যা আসবে 8 কে আরো কিছুটা গুণ দিয়ে। এবং 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 এই x এবং y এর মধ্যে সম্পর্ক কি? এই x এবং y এর সম্পর্ক হলে একে অপরের কি হবে? পরস্পরের মৌলিক হবে। এদের মধ্যে কমন, মানে এখানে যে x এর মান 2 হয়, এখানে y 4 হবে না। 2 এবং 4 এর মধ্যে কমন ফ্যাক্টর আছে, সেটা আসবে না। x এবং y এমন হতে হবে। এটাই গসাগুর নিয়ম। এই অঙ্কগুলো এইভাবে করলে কি হয়? খুব তাড়াতাড়ি হয়। কিভাবে? একটা সংখ্যা যদি 80x হয়, একটা সংখ্যা হয়ে যাবে 8y। তাহলে লসাগুটা কত হবে? 80x যদি একটা সংখ্যা হয়, একটা যদি 8y হয়, তাহলে এদের লসাগুটা কত হবে? তুমি বলবে যে এদের লসাগুটা হবে, লসাগুর ক্ষেত্রে আমরা কি জানি? একই জিনিস থাকলে একবার নেবো। এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে একবারই নেবো। এখানে x আছে, ওখানে y আছে, দুটোই নেবো, 8xy। আমাদের হিসেবে লসাগু আসলো 8xy, এরা বলছে 160। তাহলে xy কত? 160 বাই 8 মানে 20। তার মানে এক্স এবং ওয়াই গুণ করে কত আসতে হবে? 20 আসতে হবে। এবং এক্স এবং ওয়াই গুণ করে কত আসতে হবে? 20 আসতে হবে। এবং আমি নিয়ম বলে দিয়েছি এবং বলে দিয়েছি কন্ডিশন, যে এক্স এবং ওয়াই হচ্ছে পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। তাহলে 20 কে এমন ভাবে ভাঙা যাবে, কি কি এমন ভাবে ভাঙা যায় যাতে পরস্পর মৌলিক হয়? 1 20 হতে পারে, 1 কে 20 দিয়ে গুণ করলে 20 হয়। 2 × 10 করলেও 20 হয়, কিন্তু 2 × 10 হবে কি? হবে না, কারণ 2 এবং 10-এর মধ্যে কমন ফ্যাক্টর আছে। 2 কে 10 দিয়ে ভাগ করা যায়, 5। 3 দিয়ে যায় না, 4 দিয়ে। 4 5 করলে 20 আসে, আর হয় না। তাহলে হয় একটা সেট হবে 1 20, একটা সেট হবে 4, দুইটা সেট হয় কিন্তু। কিন্তু এখানে অপশন আমাকে দিয়েছে একটা, সংখ্যা দুটির যোগফল কত। তাহলে সংখ্যা দুটি কত কত হতে পারে? সংখ্যা দুটি তো একটা হতে পারে 8 1 8, 8 20 160। একটা সংখ্যা হতে পারে 8 আর 160। ঠিক আছে? তাহলে ওদের গসাগু হবে 8 আর লসাগু হবে 160। এটা একটা হতে পারে। আর একটা কি হতে পারে না, 8 × 4 মানে 32, আর 8 × 5 মানে 40। 32 আর 40 কত হয়ে গেল যোগ করলে? এদের যোগফলটা চাইছে, যোগফলটা করলে কত হয়? যোগ করলে হয় 72। সংখ্যা দুটির যোগফল হচ্ছে 72। যদি একটা অপশন থাকতো সংখ্যা দুটির যোগফল 168, সেটা হতো। এই অপশন এখানে নেই, এখানে আছে সংখ্যা দুটির যোগফল 72-এর যে অপশনটা সেটাই আছে, তাহলে সেটাই আমার অ্যান্সার হবে। বোঝা গেল? তো আমি যেটা করলাম আরেকবার রিপিট করছি, যখন গসাগু দেওয়া থাকবে, তাহলে গসাগু দেওয়া থাকলে আমি ধরে নেবো একটি সংখ্যা 8 × m, একটা সংখ্যা 8 × n, মানে সংখ্যা দুটো অবশ্যই 8-এর গুণিত হবে, সেই হিসেবে ধরলাম 8 × m, 8 × n। এবং লসাগুটা কত হবে? 8m, বা গুণ করলে কত হবে? 64 × xy হয়ে যাবে গুণ করলে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোশ্চেন বলছে, দুটি সংখ্যার লসাগু 8 এবং তাদের গুণফল 6400, এরকম কতগুলি সংখ্যা পাওয়া যাবে? দুটো সংখ্যার লসাগু 8 এবং তাদের গুণফল 6400 হলে এরকম কতগুলি সংখ্যা পাওয়া যাবে? ভালো কথা। আচ্ছা, এটা তো কোশ্চেন ভুল হওয়ার কথা, কারণ লসাগু যদি 8 হয়, আমরা জানি গসাগু আর লসাগু গুণ করলে গুণফল পাওয়া যায়, সংখ্যা দুটি গুণ করে যা পাওয়া যায়, আর গসাগু লসাগু গুণ করলে তাই আসে। তাহলে এখানে হ্যাঁ, এটা ভুল আছে, 100% ভুল আছে। এটা লসাগু হবে না, এটা গসাগু হবে। এটা লসাগু নয়, এটা গসাগু। এটা গসাগু হতে হবে। হ্যাঁ, গসাগুটা 8 হতে হবে, লসাগু 8 হতে পারে না। কারণ গসাগু আর লসাগু গুণ করে 6400 যদি হয়, তাহলে লসাগু যদি 8 হয়, তাহলে গসাগু হয়ে যাবে 8 80, 800। লসাগুর থেকে তো গসাগু বেশি হতে পারে না, তার মানে ভুল আছে এখানে। গসাগুটা 8, গসাগুটা কত? 8। তাহলে আমি একইভাবে গসাগু যদি 8 দেওয়া থাকে, তাহলে একটা সংখ্যা ধরলাম 8x, আর একটা সংখ্যা ধরলাম 8y। গসাগুটা যদি 8 হয়, তাহলে একটি সংখ্যা ধরলাম 8x, আর একটা সংখ্যা ধরলাম কত? 8y। তাহলে 8x আর 8y ধরলাম, তাহলে এদের গুণফলটা কত? গুণফলটা হচ্ছে 8 8 64 গুণফল, কিন্তু লসাগু হবে কত? লসাগু হবে 8xy। দুটো 8 এখানেও আছে আর এখানেও আছে, একবার নেব। এখানে x, এখানে y আছে। গুণফল যদি করি, তাহলে 8 × 8 মানে 64, x × y মানে xy, 64xy। গুণফলটা কত দেওয়া আছে? না বলছি, গুণফলটা আছে দেওয়া আছে 6400। তাহলে 64 দিয়ে যদি 6000, তাহলে xy এর ভ্যালুটা কত আসলো? 100 আসলো। তার মানে x এবং y এর গুণফলটা 100 আসবে, যেখানে x এবং y পরস্পরের মৌলিক সংখ্যা হবে। তাহলে 100 কে কিভাবে পেতে পারি? 1 × 100 করলেও 100 পাওয়া যায়।
2 ইন্টু 50 করলে 100 পাওয়া যায়, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ 2 এবং 50 নিজেদের মধ্যে ভাগ করা যায়, তাই এটা হবে না। 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়। 4 25 100, এটা হবে। আচ্ছা, 5 20 100 হয়, 5 আর 20 নিজের মধ্যে ভাগ করা যায়। 6 7 8 9 10, 10 10 100, 11 12 13 14, আবার 20 দিয়ে করলে 20 পাস। তাহলে আমি দেখতে পাচ্ছি আর হচ্ছে না, দুটোই সেট হচ্ছে, এই একটা সেট, এই একটা সেট। তার মানে একটা সংখ্যা হতে পারে, মানে এক্স এর ভ্যালু 1 হতে পারে, 100 হতে পারে, ওয়াই এর এক্স এর ভ্যালু 1 হলে ওয়াই এর ভ্যালু 100 হবে, এক্স এর ভ্যালু 4 হলে ওয়াই এর ভ্যালু 25 হতে পারে। তার মানে এরকম কতগুলো সংখ্যা সেট পাওয়া যাবে? এগুলো কতগুলো সংখ্যা না, এরকম কতগুলো সংখ্যা জোড়, সেটা হবে কতগুলো সংখ্যা জোড় পাওয়া যাবে? দুইটা সেট পাওয়া, দুইটা জোড় পাওয়া যাবে। একটা হবে 8, একটা সেট কি হবে 8, আর আরেকটা 8 ইন্টু 800 হবে। একটা হবে 4 এটা 32, 8 25 200, এই একটা সেট। একটা সেট হবে একটা সংখ্যা 8, একটা সংখ্যা 800, আর একটা সেট হতে পারে একটা সংখ্যা যদি 8 হয় 32 হয়, একটা হবে 200। তো দুটো সেট পাওয়া যাবে, দুটো সেট পাওয়া যাবে। নেক্সট কোশ্চেন বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 27 54 ও 72 দ্বারা বিভাজ্য। ভেরি গুড। যখনই বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এদের লসাগু করতে হবে। তাহলে 27 54 72 এর লসাগুটা কত হয়? 27 54 72 এদের লসাগুটা কত হয়? 2 দিয়ে করলে 27টা 87 থাকলো, 27 2 54, 36 2 72। আবার 3 দিয়ে করলে 3 9 27, 3 9 27, 3 12 36। আবার 3 দিয়ে যাবে, 3 3 9, 3 3 9, 3 4 12। আবার 3 দিয়ে যাবে, 1 1 4। তাহলে এখানে যদি শুধু বলতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা 27 54 72 দ্বারা বিভাজ্য, তাহলে আমার এদের লসাগুটাই অ্যান্সার হয়ে যেত। কিন্তু এখানে একটা লেজুর জুড়ে দিয়েছে, বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যাটাকে ক্ষুদ্রতম তো হতেই হবে, তার সঙ্গে সঙ্গে পূর্ণবর্গ হতে হবে। ক্ষুদ্রতম বের করা মানে এদের গসাগু, এদের এদের লসাগুটা হতেই হবে, তার সাথে পূর্ণবর্গ হতে হবে। তার মানে পূর্ণবর্গ হওয়ার নিয়ম কি? প্রত্যেকটা সংখ্যা 2 বার করে থাকতে হবে, জোড় সংখ্যক বার থাকতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 2 আমার কয়বার আছে? একবার আছে। তার মানে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 4, এই আছে সংখ্যাটা। তার মধ্যে 4 পূর্ণবর্গ, কোনো চিন্তা নেই। 3 এখানে কয়টা আছে? 3টা আছে। তার মানে আরো একটা 3 দিয়ে আমাকে গুণ করতে হবে। এখানে 2 কয়টা আছে? একটা আছে, আরো একটা 2 দিয়ে গুণ করতে হবে আমাকে। তার মানে আমাকে পূর্ণবর্গ সংখ্যাটা আলটিমেটলি হতে হবে অ্যাকচুয়ালি কত? 2 2 3 3 দুগুণে 6, 3 হ্যাঁ 6, 3 6 18, 3 18 54, 4 54 কত হয়? 4 54, 4 পঞ্চাশে 200, 4 4 16, 216। 216কে আবার এক্সট্রা কত দিয়ে গুণ করতে হচ্ছে? পূর্ণবর্গ হওয়ার জন্য 6 দিয়ে গুণ করতে হচ্ছে। 216 ইন্টু 6, তাহলে হয়ে গেল কত? 6 দিয়ে 1200, 6 16 96, 1296। তাহলে অ্যান্সারটা হয়ে গেল কত? 1296। যদি বলতো শুধু ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করা, তাহলে অ্যান্সার হয়ে যেত 216। ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু পূর্ণবর্গ বলছে, সেই পূর্ণবর্গ করার জন্য যেগুলো একবার করে আছে, যেগুলো যেগুলো অযুগ্ম বার করে আছে, সেগুলোকে মেলানোর জন্য, যেমন এখানে একবার আছে, এটাকে আর একবার দিতে হবে। এখানে 3টা আছে, তাহলে আরো একটা 3 দিতে হবে। এইভাবে করে আমার মিল করতে গিয়ে দেখা গেল 1296 হবে আমার অ্যান্সার। বোঝা গেল? এবং এই এই কোশ্চেনগুলো পরীক্ষায় খুব থাকে, তোমরা একটু মনোযোগ দিস, বারবার ভিডিওতে দেখে তোমরা প্র্যাকটিস করবে। 18 নম্বর কোশ্চেন, এটাও লসাগু গসাগুর, এটাও খুব পরীক্ষায় থাকে। বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 8 10 12 এবং 18 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। মানে 5 ভাগশেষ থাকার ফিজিক্যাল মিনিংটা কি দাঁড়াচ্ছে? 5 ভাগশেষ থাকার ফিজিক্যাল মিনিংটা দাঁড়াচ্ছে যে যা এগুলো দিয়ে ভাগ করবো, ভাগ করার পর দেখা যাবে 8 দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ থাকে, 10 দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ থাকে, 12 দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে, 18 দিয়ে ভাগ করলেও 5 ভাগশেষ থাকবে। তার মানে আমি এদের লসাগু বের করবো, বের করে কি করবো? 5 যোগ করে দেবো। 5 যেহেতু এক্সট্রা পড়ে থাকবে, তার মানে এদের লসাগু করার পর 5 যোগ করে দেবো। ভাগ করলে যাতে করে এই 5টা পড়ে থাকে, ভাগশেষ হিসেবে থাকে, ওই জন্য 5 এক্সট্রা যোগ করে দেবো আমি। তাহলে আমার আলটিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে 8 10 12 18। 2 দিয়ে করলে 4 5 6 9। আবার 2 দিয়ে করলাম 2 5 3 9। আবার 3 দিয়ে করলাম 2 5 1 3। আর যায়। তাহলে
লসাগুটা কত হয়? লসাগুটা হয় হচ্ছে গিয়ে আমার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 3। 2 দিয়ে 4, 3 4 12, 12 দিয়ে 24, 5 24 120, 3 120, 360। তাহলে সংখ্যাটা হচ্ছে কত? 360 হচ্ছে। যদি প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষের গল্পটা না থাকতো, যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে যাকে 8 10 এবং 12 18 দ্বারা ভাগ করা যায়, তাহলে অ্যান্সার হয়ে যেত 360। কিন্তু বলছে প্রত্যেক ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে, তার মানে আমি 365 হবে অ্যান্সার। 360 প্লাস 5, 365। তার মানে এই 5 ভাগশেষ যেহেতু থাকবে, এই 5 ভাগশেষটা আমি প্রত্যেকটার সঙ্গে যোগ করে দিলাম, যাতে করে ভাগ করলে এই 5টা এক্সট্রা চলে আসে, ভাগশেষ হিসেবে চলে আসে। নেক্সট কোশ্চেন বলছে, এটাও সিম্পলিফিকেশনের কোশ্চেন, বর্গমূলের কোশ্চেন, সিম্পলিফিকেশনেও বলতে পারো তোমরা, এবং ইজি কোশ্চেন, এটা সবাই মোটামুটি অ্যাটেম্প করে, ভেরি ইজি। কিভাবে ইজি? ইজি হচ্ছে গিয়ে 200, আমি জাস্ট একবার এটা তুলে নিচ্ছি, 4600 প্লাস রুটের ভেতরে এটা হয়ে যাবে 540 প্লাস রুটের ভেতরে এটা হয়ে যাবে 1280 প্লাস রুটের ভেতরে হয়ে যাবে এটা 250 প্লাস রুটের ভিতরে এটা হয়ে যাবে 36। ভেরি ইজি। আচ্ছা, রুটের ভেতর 36 মানে কত? এটা মানে হচ্ছে 6, এটা মানে হচ্ছে কত? এটা মানে হচ্ছে 6। তাহলে এটা যখন উঠে গেল, এটা থেকে আমি 6 লিখে দিলাম, 250 আর 56 মানে কত? 256 হয়ে যাবে। এটা 50 আর 6 মানে 256। 256-র ভিতরে রুট আছে, 256-র বাইরে রুট আছে, 256-র রুট মানে কত? 16 স্কোয়ার 256। তার মানে এটা পুরোটা মানে কত হয়ে গেল? এইটা পুরোটা মানে হয়ে গেল হচ্ছে 16। আচ্ছা আচ্ছা, 1280 আর 16, 1296। 1296 এর বর্গমূল আবার কত বলো? 1296 এর বর্গমূল কত? এই পুরো রূপটা আছে 1296। 1296 এর বর্গমূল কত? তুমি যদি কাল বর্গমূল ভুলে যাও, তাহলে নিয়ে এসে হিসাব করে ধরো। নিয়ে হিসাব করলে কত হয়? তোমার 30-এর স্কোয়ার হচ্ছে 900, 35-এর স্কোয়ার হচ্ছে 1225, তাহলে এটা অবশ্যই 36-এর স্কোয়ার হবে। 36-এর স্কোয়ার করলে 1296 হবে। 36 × 36 করলে হ্যাঁ 1296 হবে। তাহলে এটা মানে 36-এর স্কোয়ার, তার মানে এটা পর্যন্ত পেয়ে গেলে পুরোটা কত পেয়ে গেলে? 36। 540-এর সঙ্গে আবার 36 যোগ করো, তাহলে কত হয়ে গেল? 576। এটা যোগ করলে হয় 576। 576-এর বর্গমূল কত? 576-এর বর্গমূল মানে কত? 576-এর বর্গমূল কত? 24-এর স্কোয়ার 576, তাই না? 24-এর স্কোয়ার 576, 25-এর স্কোয়ার 625। তাহলে স্কোয়ার গুলো আমাকে মনে রাখবে, 35 পর্যন্ত স্কোয়ার মনে রাখতে হবে। এটা তাহলে 24, তার মানে পুরোটা মিলে আসলো 24, পুরোটা মিলে আসলো 24। এই 24 আবার 4600 সঙ্গে যোগ করতে হবে, তার মানে আমাকে আলটিমেটলি বের করতে বলছে রুটের ভেতর 4624। রুটের ভেতর 4624। এই যখন 4624 বের করতে বলবে, তখন আমাকে আর কষ্ট করে এত করতে হচ্ছে না। আমাকে 4624 মানে আমি আর ক্যালকুলেশন করবো না, কিভাবে করবো? 24 যদি হয়, দুটো সংখ্যাকে গুণ করে শেষে 4 আসতে হবে। শেষে 4, 9-এর স্কোয়ার করে 4 আসে, 9-এর স্কোয়ার করলে 81 আসে, এটা হবে না। 0-এর স্কোয়ার করলে শেষে 0 আসবে, এটাও হবে না, এটা আউট, আউট। 2-এর স্কোয়ার করলেও 4 আসে, 8-এর স্কোয়ার করলেও শেষে 4 আসে। 8-এর স্কোয়ার 64, শেষে 4 আসে। এখন 72টা হবে না কেন? কারণ কি, 70-এর স্কোয়ার করলে 4900 আসে, 72-এর স্কোয়ার করলে 4900-এর বেশি আসবে, এখানে তো 4900-এর কম সংখ্যা আছে, 4900 থেকে ছোট আছে, তাহলে এটাও আউট। তাহলে এটাই হবে অ্যান্সার। এটাই হচ্ছে টেকনিক, পরীক্ষা হলে অঙ্ক করার টেকনিক। আমি করলামই না 4600 বর্গমূল, কিন্তু আমি 4624 কিন্তু বলেই দিলাম যে প্রথমে তো এই দুটো আউট হয়ে গেল এমনিতেই, আর এটা দেখতে পাচ্ছি বেশি হয়ে যাচ্ছে, এটাও আউট, তাহলে এটাই করে থাকবে। 20 নম্বর বলছে যে একটি বিদ্যালয়ের ছাত্রদের 15 18 বা 24টি সারিতে সমানভাবে বসানো যায় এবং তাদের পূর্ণ বর্গাকারেও বসানো যায়, ওই বিদ্যালয়ের ছাত্র সংখ্যা কত? ভেরি গুড কোশ্চেন। 15 18 বা 24টি সারিতে বসানো যায় মানে এদের লসাগু হবে অবশ্যই, অবশ্যই 15 18 24-এর লসাগু হবে। তাহলে 15 18 24-এর লসাগু করি আমরা, ঠিক আছে? লসাগু করলে কত পাবো? 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 আর 24, 2 দিয়ে যাবে 5, 3 4। তাহলে লসাগুটা করলে কি পাচ্ছি? আবার বলছে এদের পূর্ণ বর্গাকারেও বসানো যায়, এই টাইপের সেম একটা কোশ্চেন আমরা করলাম, পূর্ণ বর্গ হতে হবে আবার।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 একটা আছে, 3 দুইটা আছে, 5 একটা আছে, 4 একটা আছে, 4 পূর্ণবর্গ, কোনো চিন্তা নেই। 3 দুইটা আছে, এটাও ঠিক আছে। 5 একটা আছে, তাহলে আরো একটা 5 দিয়ে গুণ করতে হবে। 2 একটা আছে, তাহলে আরো একটা 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আলটিমেটলি আমার কত হতে হবে? 3 2 6, 3 6 18, 5 18 90, 4 9 36, 360। 360 হলে হয়ে যেত যদি শুধু বলতো যে একটি বিদ্যালয়ের ছাত্রদের 15, 18 বা 24 সারিতে সমানভাবে সাজানো যায়, ছাত্র সংখ্যা কত হতে পারে, তাহলে হয়ে যেত 360। 360 হয়ে যেত অ্যান্সার। এখানে আমাকে বলছে পূর্ণ বর্গাকারেও বসানো যায়, তার মানে ওদেরকে আবার পূর্ণবর্গ করার জন্য একটা 2 ছিল, আর একটা 2 দিয়ে গুণ করবো, একটা 5 ছিল আর একটা 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে 10 দিয়ে গুণ হচ্ছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে কত? 3600। ছাত্র সংখ্যা কতজন ছিল? 3600 জন ছিল। নেক্সট কোশ্চেন, 21 নাম্বার কোশ্চেন। কি বললো? যে a ইকুয়াল টু b টু দি পাওয়ার p, b ইকুয়াল টু c টু দি পাওয়ার q, c ইকুয়াল টু a টু দি পাওয়ার r হলে p q r সমান সমান কত? তো তোমরা অনেকেই চেষ্টা করবো অনেকভাবে যে কিভাবে অঙ্কটা হবে। দেখো একটু ইজিলি ভাবো, পি কিউ আর এর মানটা চাইছে তো, তাহলে দেখো a সমান সমান b টু দি পাওয়ার p, তাই না? আচ্ছা b মানে আবার কত? c টু দি পাওয়ার q, তাহলে b এর জায়গায় লিখেছি c টু দি পাওয়ার q, তার পাওয়ার তো p আছে, c টু দি পাওয়ার q তার পাওয়ার p, মানে হয়ে গেল c টু দি পাওয়ার p q। আবার c মানে বলছে a টু দি পাওয়ার r, তাহলে c মানে হচ্ছে a টু দি পাওয়ার r তার পাওয়ার পি কিউ, তার মানে আলটিমেটলি হয়ে গেল কত? এ টু দি পাওয়ার পি কিউ আর। তার মানে আমি আলটিমেটলি পেয়ে গেলাম এ সমান সমান এ টু দি পাওয়ার পি কিউ আর। তার মানে এ টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এ টু দি পাওয়ার পি কিউ আর, এটাই তো বললো না? এ টু দি পাওয়ার 1 মানে হচ্ছে এ টু দি পাওয়ার পি কিউ আর। তাহলে দুই দিকে বেস একই আছে, তাহলে পাওয়ার গুলো একই হবে, তার মানে আমি বলতে পারবো যে পি কিউ আর সমান সমান হচ্ছে 1। অ্যান্সারটা হয়ে গেল পি কিউ আর সমান সমান 1। খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন সূচক থেকে এসছে না, এটা আগেটাও সূচক থেকেই ছিল। 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু, এটা নেগলেক্ট করো, ইন্টু 16 টু দি পাওয়ার 0.18 এর মান কত? আচ্ছা 256 টু দি পাওয়ার 0.16 ইন্টু 16 টু দি পাওয়ার, এগুলো 256 মানে কত? 256টাকে আমরা লিখতে পারি 256 মানে 16 স্কোয়ার, মানে 4 টু দি পাওয়ার 4। তাহলে 4 টু দি পাওয়ার কত হয়ে যাবে? এটা 4 টু দি পাওয়ার 4 ইন্টু 0.16, 4 ইন্টু 0.16 ইন্টু, আচ্ছা 16 মানে কত? 4 এর স্কোয়ার, তাহলে 4 টু দি পাওয়ার 2 ইন্টু 0.18, এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আলটিমেটলি কত আসলো? 4 টু দি পাওয়ার 4 16 64, 4 টু দি পাওয়ার 0.64 ইন্টু 4 টু দি পাওয়ার এটা কত আসলো? 0.36, 18 দিয়ে 36। তাহলে বেস যদি একই থাকে এবং গুণ আকারে থাকলে পাওয়ার গুলো কি হয় আমরা জানি, একই বেস গুণ আকারে যদি থাকে পাওয়ার গুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 4 টু দি পাওয়ার 0.64 প্লাস 0.36 গুণ করলে কত হয়ে যায়? এটা 0.64 36 একশো, 102 ঘষার মধ্যে মানে 1, তাহলে হয়ে গেল কত? 4 টু দি পাওয়ার 1 মানে 4। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 4। অ্যান্সারটা কত হয়ে গেল? 4। আচ্ছা এখানে একটা অপশন দেয়নি, ডি নম্বর অপশন, না লিখে দিলাম আমি। ঠিক আছে, তো সূচকের অঙ্কগুলো তোমরা দেখবে, এগুলো থাকে পরীক্ষা অনেক সময়। আচ্ছা এটা একটা করণীয় কোশ্চেন দিয়ে দিয়েছে, কি বলছে? এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 হলে এক্স প্লাস 1 বাই এক্স কত? ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এক্স সমান সমান যদি 2 প্লাস রুট 3 হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে দেখবে যে 1 বাই এক্সটা হবে, মানে 1 বাই এক্স মানে অনন্যকটা হবে এর অনুবন্ধী করণী। এর অনুবন্ধী করণীটা কত? শুধু করণীমূলক যে পার্টটা আছে তার সামনের চিহ্নটা উল্টে যাবে, করণীমূলক পার্ট যেটা আছে তার সামনের চিহ্নটা উল্টে যাবে। 2 প্লাস রুট 3 আছে, এই যে রুট 3 সামনে যে চিহ্নটা আছে তার পাল্টে যাবে, তাহলে 2 মাইনাস রুট 3 হয়ে গেল। তাহলে আমার এক্স প্লাস 1 বাই এক্সটা কত হবে? 2 প্লাস রুট 3, আর 1 বাই এক্স মানে হচ্ছে 2 মাইনাস রুট 3, প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে গেল, অ্যান্সার হয়ে গেল 2 প্লাস 2 4 হয়ে গেল অ্যান্সার। তোমরা ভাববে যে এত বড় অঙ্ক কিভাবে করবো, কিন্তু দেখো অঙ্কটা কত ইজিলি হয়ে গেল। এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3, তাহলে এক্স প্লাস 1 বাই এক্স কত? যখনই তুমি দেখবে যে এক্স ইকুয়াল টু 2 প্লাস রুট 3 আছে, তার অনুবন্ধী করণীটাই হবে 1 বাই এক্স, অনন্যকটা হয় তার অনুবন্ধী করণী।
2 মাইনাস √3। 24 নম্বর কোশ্চেন, সিম্পলিফিকেশনের কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে 1 মাইনাস 1/3 ইন্টু 1 মাইনাস 1/4 ইন্টু 1 মাইনাস 1/5 ডট 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 এইভাবে গুণ করে করে 1 মাইনাস 1/99 ইন্টু 1 মাইনাস 1/100 পর্যন্ত গেছে। কোন ফলটা কত হবে? কিভাবে হবে বলো? 1 বিয়োগ 1/3 মানে কত? 2/3। আচ্ছা, 1 বিয়োগ 1/4 মানে কত? 4 1 4 বিয়োগ 3/4। আচ্ছা, 1 বিয়োগ 1/5 মানে কত? 4/5। এইভাবেই ডট 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 চলতে থাকবে। 1 বিয়োগ 1/99 মানে কত? 98/99। কিন্তু 1 বিয়োগ 100 মানে কত? 100 লসাগু হচ্ছে 100। 100 ইন্টু 100 মানে 1। 100 বিয়োগ 1 মানে 99/100। তাহলে দেখো তুমি, এখানে মজার বিষয়টা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ নিচের যে লবটা, নিচের হরটা পরের সংখ্যার লবটা দিয়ে কেটে যাচ্ছে, আগের সংখ্যার হর পরের সংখ্যার লব দিয়ে কেটে যাচ্ছে। তাহলে এখানে 5, এখানে উপরে 5 কেটে যাবে। এইভাবে কেটে করে তো সবগুলোই কেটে যাবে। এই 98টা এর আগের এখানে নিচে 98 থাকবে, সেটা দিয়ে কেটে যাবে। তাহলে আমার অ্যান্সার আলটিমেটলি কি হবে? অ্যান্সার আমার হচ্ছে গিয়ে প্রথম সংখ্যার যে লব এবং শেষ সংখ্যার যে হর সেটাই পড়ে থাকবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি সব কেটে গিয়ে প্রথম সংখ্যার লব, শেষ সংখ্যার হর এই দুটোই পড়ে থাকবে। অ্যান্সার হয়ে যাবে 2/100, মানে কাটাকাটি করলে 1/50। অ্যান্সার হয়ে গেল কত? 1/50। লাস্ট কোশ্চেন না আরেকটা আছে? আচ্ছা, আর দুটো কোশ্চেন আছে। একটা কোশ্চেন বলছে 777 টু দি পাওয়ার 1/5 যোগ 777 টু দি পাওয়ার 2/5 যোগ 777 টু দি পাওয়ার 3/5 যোগ 777 টু দি পাওয়ার 4/5 সমান সমান কত? কত হবে বলো? ভেরি ইজি, কিছুই করতে হবে না। 777 যোগ, আচ্ছা 777 পূর্ণ 1/5 মানে 777 আছে প্লাস 1/5 আরো এক্সট্রা। তাহলে 777 যোগ 1/5 লিখতে পারি এটাকে। এটাকে লিখতে পারি 777 যোগ 2/5। এটাকে লিখতে পারি 777 যোগ 3/5। এটাকে লিখতে পারি 777 যোগ 4/5, তাই না? তাহলে 777 কয়বার আছে? 4টা 777। তাহলে 777কে 4 বার যোগ করতে হবে, মানে 777 ইন্টু 4 হয়ে যাবে। প্লাস 1/5, 2/5, 3/5, 4/5 যোগ করলে কত পাই? নিচে তো 5 পাবোই, উপরে যোগ করলে কত পাচ্ছি? 1 যোগ 2 যোগ 3 যোগ 4। 777কে 4 দিয়ে যোগ করলে কত হবে? আচ্ছা, ইউনিট ডিজিট দিয়ে দেখতে পারি কি? হ্যাঁ, 4 7 28 হাতে 2, 4 7 28 30 শূন্য হাতে 3, 3108 হচ্ছে এটা। যোগ 4 3 7 আর 2 9 রেখে 10, 10 যোগ 5 মানে কাটাকাটি করলে কত হচ্ছে? 2। তাহলে 3108 যোগ 2, তার মানে কত হচ্ছে? 3110। 3110 এই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা বুঝতে পারছো কোশ্চেনটা কি হচ্ছে অ্যান্সার? কোশ্চেনটার অ্যান্সার হয়ে যাচ্ছে 3110। করলাম কিভাবে? ভেরি ইজি। সব 777 গুলোকে এক করে নিলাম, আর ভগ্নাংশ পার্টগুলো যে সেগুলোকে আলাদা করে নিলাম, সেগুলোকে যোগ করে ভগ্নাংশগুলো সবগুলো যোগ করে আসছে 2, আর 4টে 777 যোগ করে আসছে কি? 3108। তাহলে যোগ করে হলো 3110। এক বাই 5 ইন্টু 7 যোগ 1/7 ইন্টু 9, লাস্ট কোশ্চেন, যোগ 1/9 ইন্টু 11 যোগ ডট ডট 1/23 ইন্টু 25, এটা সমান সমান কত হবে? দেখো এখানে জিনিসটা কিভাবে আসে, জিনিসটা দেখো। এখানে দেখো আমার, এখানে আমি এখানে প্রত্যেকটা অঙ্কের মধ্যে ডিফারেন্স দেখো কত আছে? 2 আছে। এখানেও ডিফারেন্স কত আছে? 2। এখানে ডিফারেন্স কত আছে? 2। এখানেও ডিফারেন্স আছে 2। তার মানে কত ডিফারেন্স আছে? ডিফারেন্স ডিফারেন্সটা কত আছে? ডিফারেন্সটা আছে 2। তাহলে আমি এখানে হাফ কমন নিলাম। আমি কিভাবে প্র্যাকটিক্যালি আসে সেভাবে দেখাই, পরে পরীক্ষা হলে কিভাবে একবারে করে দেবে সেটাও বলে দিচ্ছি। একবার দিয়ে উপরে 2/5 ইন্টু 7 করে দিলাম, যোগ 2/7 ইন্টু 9 করে দিলাম, যোগ 2/9 ইন্টু 11 করে দিলাম, যোগ ডট 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 এইভাবে 2/23 ইন্টু 25 করে দিলাম। অঙ্ক করানোর জন্য বোঝাচ্ছি। প্র্যাকটিক্যাল পরে পরীক্ষা হলে কিভাবে একবারে করবে, দেখেই কিভাবে করবে সেটাও বলে দিচ্ছি আমি।
এইভাবে এই ধরনের যত কোশ্চেন থাকবে সেটা কিভাবে করবে। দেখো 2/5 ইন্টু 7 মানে কত? 5 ইন্টু 7 মানে হচ্ছে 1/5 ইন্টু 1/7। তার মানে এটাকে আমি 1/5 ইন্টু, দেখো তুমি এখানে 1/5 বিয়োগ 1/7 যদি করি তাহলে কত থাকে? 5 সাথে 35, 7 বিয়োগ 5, তার মানে 2/35। এটা 2/35 আসে, 2/35ই আছে। এটা 2/35। এটা 2/35 মানে অ্যাকচুয়ালি কত আসলো? 1/5 বিয়োগ 1/7। তার মানে এটা মানে হচ্ছে 1/5 বিয়োগ 1/7। আর এটা মানে হচ্ছে 1/7 বিয়োগ 1/9। এটা মানে হচ্ছে 1/9 বিয়োগ 1/11। এইভাবে ডট 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 করতে গিয়ে এটা পাবো হচ্ছে 1/23 বিয়োগ 1/25। এটা হচ্ছে কি আমি আলটিমেটলি পাবো। এবার দেখো এখানে -1/7 প্লাস, এটা এভাবে সবগুলো কেটে যাবে, সবগুলো কেটে যাবে, প্রথমের পদটা পড়ে থাকবে আর শেষের পদটা পড়ে থাকবে। তার মানে অ্যান্সারটা আমার কত হবে? অ্যাকচুয়ালি হাফ ইন্টু 1/5 মাইনাস শেষের পদটা কত? শেষের পদটা হচ্ছে 1/25। এই প্রথমের পদটা এবং এই শেষের পদটা, এই দুটোই পড়ে থাকবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে হাফ ইন্টু, আমি হাফ কেন নিয়েছি? কারণ উপরে সবগুলোতে 2 গুণ করে দিয়েছি। তাহলে 1/5 থেকে 1/25 বিয়োগ করলে এটা 25 লসাগু, 5 বিয়োগ 1, 4/25। হাফ ইন্টু 4/25 কাটাকাটি করলে কেটে 2/25। অ্যান্সারটা কত হয়ে গেল? 2/25। অ্যান্সারটা হয়ে গেল কত? অ্যান্সারটা হবে 2/25। এখানে অপশন দেওয়া নেই। এটা কোনো একটা পরীক্ষার কোশ্চেন কিন্তু অপশন তুলতে ভুলে গেছে। রাজ্য সরকারি কোনো একটা পরীক্ষার কোশ্চেন, পিএসসির বা এসএসসি গ্রুপ সিডি এর মধ্যেই হবে। তো এখন আমি বলতে যেটা চাচ্ছিলাম যে পরীক্ষার হলে আসলে কি একবারে দেখে কিভাবে করবো অঙ্কটা? পরীক্ষার হলে আসে একবারে তুমি দেখবে যে ডিফারেন্সটা কত আছে এদের মধ্যে ডিফারেন্সটা কত আছে। ডিফারেন্সটা এখানে 2 আছে, তাহলে তুমি অ্যান্সার কিভাবে করবে? 1/2 লিখবে। ভালো করে মনোযোগ দিয়ে শোনো, ডিফারেন্সটা যত আছে 1/7 তত লিখবে। ঠিক আছে? তারপর কি করবে? প্রথমটা দেখবে আর শেষটা। প্রথমটা কত আছে? 1/5, আর শেষটা কত আছে? 1/25, বিয়োগ করে দেবে, অঙ্ক শেষ। ডিফারেন্সটা দেখবে, এখানে যদি ডিফারেন্স 3 থাকতো তাহলে 1/3 লিখতাম, প্রথম পদ শেষ পদ বিয়োগ করে দেবো। এটা মানেই হচ্ছে আমি পেলাম 2/25। বোঝা গেল? এই ছিল আজকের কোশ্চেন। যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং কারো কোনো কোশ্চেন তোমাদের যদি থাকে, কোনো অঙ্ক করতে গিয়ে কোনো কোশ্চেন যদি আটকে যায়, তোমরা আমাদের পাঠাতে পারো। আমি অবশ্যই সলভ করে দেবো, সলভ করার অবশ্যই চেষ্টা করব। যে কোনো কোশ্চেন, তোমরা এসএসসি সিজিএল এর প্রিপারেশন নিচ্ছ, সিএসএল এর প্রিপারেশন নিচ্ছ, যা কিছু প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কোশ্চেন পাঠাতে পারো। আমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেন পাঠাতে পারো। কোনো অঙ্ক করতে গিয়ে আটকে গেল তুমি গ্রুপে শেয়ার করো, আমরা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? সামনে এনটিপিসি পরীক্ষা আছে, তোমরা যারা যারা এনটিসি পরীক্ষা বসবে সবাই পড়াশোনা করো ভালোভাবে, ভালোভাবে পরীক্ষা দাও, কোনো কোশ্চেন আটকালে পাঠিয়ে দাও। আমরা আমাদের তরফ থেকে, কেরিয়ার জোনের তরফ থেকে আমরা কোশ্চেন সলভ করে দেওয়ার চেষ্টা করব। গুড নাইট।